ক্রমাগত বৃষ্টি আর সত্যিই ভালো লাগছে না। তাও যদি বৃষ্টি হতো তাহলে তো বাঁচোয়া, কিন্তু তার থেকেও বেশি সমস্যা হলো এই কলকাতা শহরে জল দাঁড়িয়ে থাকা। সত্যি বলতে কি, গোটা 4 দিন একটানা বাড়িতে থাকতে থাকতে আমি বিরক্ত আর খিটখিটে হয়ে পড়েছি। এদিকে ব্যোমকেশ আবার সেই যে তখন থেকে একটা বই নিয়ে কী সব পড়ে চলেছে কে জানে। তাই এই নীরবতা সহ্য করতে না পেরে আমি বললাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার তো না হয় ওই বই পড়ে সময় কেটে যাচ্ছে, কিন্তু একবার আমার কথাটা ভাবো তো। একঘেয়ে বাড়িতে সেই থেকে বসে আছি, এভাবে না পাচ্ছি নতুন গল্পের প্লট, আর না পাচ্ছি গল্প লেখার ইচ্ছা। ব্যোমকেশ এবার নিজের চোখের সামনে থেকে বইটা সরিয়ে বলল, কি হলো ভাইয়া, এত রেগে যাচ্ছ কেন হে? আর রাখবো না। চারিদিকের এই হতাশাগ্রস্ত জীবন আমার আর ভালো লাগছে না ব্যোমকেশ। তাই? এরপর ব্যোমকেশ একটু ভেবে বলে, বেশ, চলো। আমি অবাক হয়ে বলি, কোথায়? রাস্তায় যেতে যেতে ব্যোমকেশ একটাও কথা বলেনি, খালি পাড়ার তেলে ভাজার দোকান থেকে বেগুনি কিনে নিল। তারপর আমার হাতে বেগুনির প্যাকেটটা ধরিয়ে বলল, একটু দাঁড়াও এখানে অজিত, আমি আসছি। এই বলে সে এগিয়ে গেল। আমি হতবাক দর্শকের মতন দাঁড়িয়ে থাকলাম মঠ লেনের সামনে। প্রায় মিনিট 5 পর সে আসতে আমি জিজ্ঞাসা করলাম, কোথায় ছিলে হে ব্যোমকেশ এভাবে? আরে দাঁড়াও দাঁড়াও অজিত, আগে এটা তো দেখো। এই বলে সে তার পকেট থেকে সবচেয়ে বেশি অবাক হলাম যখন আমার নামটা না জানা সত্ত্বেও গড় গড় করে বলে দিলেন। আমি এবার অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিলাম, অমনি তারানাথ আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, ভাবছেন আপনার নামটা জানলাম কি করে? আমি কাঁপা গলায় বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।" ওসব মধুসুন্দরী দেবীর আশীর্বাদ বলতে পারেন।
আমি তো এও বলতে পারি যে আপনারা এখানে কেন এসেছেন, তবে সেটা ব্যোমকেশ বাবু বললেই ভালো হয়। ব্যোমকেশ এবার সামান্য মুচকে হেসে বলে, আমার এই বন্ধুটি ভারী হতাশায় ভুগছেন তারানাথ। যদি আপনি আপনার জীবন কাহিনী দিয়ে তাকে সতেজ করে তোলেন তাহলে আমি কিন্তু উপকৃত হই। তারানাথ এবার হো হো করে হেসে বলেন, পুরোটা বন্ধুর ওপর ছেড়ে দিলেন সত্যান্বেষী বাবু। আপনার বুঝি এখানে আসতে মন চায় না? আমি এবার বলি, একদম ঠিক বলেছেন তারানাথ, ব্যোমকেশ সব জায়গাতে এমনটিই করে। আমি তো জানতাম না, এখানে এসে আপনার সাথে পরিচয় পাই। বেশ, আপনাদের ইচ্ছা পূর্ণ হবে, তবে আমি বিনা পারিশ্রমিকে কোনো কাজ করি না কিন্তু। আমি বললাম, হ্যাঁ সে তো ঠিক, বলুন আপনার সাম্মানিকটা কত? ব্যোমকেশ এবার আমার কথা থামিয়ে বলে, দাঁড়াও অজিত, তুমি যে পারিশ্রমিক ভাবছো সেটা কিন্তু এটা নয়। এই বলে নিজের পকেট থেকে পাসিং শোয়ের সিগারেটের বাক্সটা বার করে তারানাথের হাতে দেয় ব্যোমকেশ। তারানাথ তারপর বলেন, আমি তো জানতাম আপনি ঠিকই আনবেন। তাহলে তারানাথ, আপনার জীবনের একটা কাহিনী শোনার সৌভাগ্য আজ হচ্ছে বলছেন? হবে হবে ব্যোমকেশ বাবু, হবে। আপনি যখন বলছেন আর আপনি যখন সময় করে এই অধমের বাড়িতে এসছেন, তাহলে আমি না শুনিয়ে কোথায় যাই বলুন তো? এই বলেই ভদ্রলোক সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিলেন, তারপর ধোঁয়া ছেড়ে বললেন, ঘটনাটা ঘটে আজ থেকে বছর দুয়েক আগের এরকমই একটি বৃষ্টির দিনে। সেদিন সকাল থেকেই এই বৃষ্টি অনর্গল হয়ে চলেছে। শহরের রাস্তা ঘাট যাকে বলে জলে টইটুম্বুর। তা সকাল থেকে তো বসে থাকলেও তেমন কোনো যজমানের দেখা পাই না। আর এই বর্ষাতে কেউ আসবেন বলেও আমার বোধ হয় না। তা এমনিতে আমি এই ঘর ছেড়ে উঠে ঘরের ভেতর চলে যাব, ঠিক সেই সময় দেখি একটা বছর 35-এর যুবক হন্তদন্ত হয়ে আমার কাছে এসে ঢোকে। তা আমি তো বুঝতে পারি তার ওপর কোনো খারাপ কিছু ক্রিয়া করা হয়েছে। তা ছেলেটির মুখ দেখে মনে হয় সে ভারী মনের কষ্টে রয়েছে। তা আমি তাকে জিজ্ঞাসা করি, কি ব্যাপার হে, আপনাকে তো ঠিক চিনলাম না। সেই ছেলেটি তারপর হাঁপাতে হাঁপাতে বলে, মানে ঠাকুর, আমার নাম আদিনাথ সোম, হুগলিতে আমার বসবাস। সে বেশ, কিন্তু আমাকে কিসের দরকার হে ছোকরা? মানে আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি ঠাকুর। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি, কিন্তু ঘটনাটা কি সেটা খুলে না বললে আমাকে করে বুঝি বলো তো হে। এরপর আদিনাথ জল পান করে বলতে শুরু করে, আসলে ঠাকুর, মানে হুগলির হরিপালে আমাদের পৈতৃক বাড়ি। আগে অনেক মানুষ থাকলেও এখন শুধু আমি আর আমার বাবা মশাই আর আমার মাই থাকেন। বাকিরা কর্মসূত্রে সবাই বাইরে থাকেন, আর না হয় নিজের নিজের বাড়ি তৈরি করে সেখানে চলে গেছেন। তা সবই ভালোই চলছিল ঠাকুর, কিন্তু তা এই বলে সে চুপ করে যায়। আমি লক্ষ্য করি তার চোখে মুখে একটা আতঙ্কের ছাপ। আমি এবার তার মাথায় মধু সুন্দরী দেবীর নাম করে হাত বুলিয়ে দিই, যাতে তার ভয়টাকে কাটিয়ে ওঠে। তারপর নিজেকে সামলে আবার বলতে শুরু করে, আসলে ঠাকুর, গত এক সপ্তাহ যাবৎ এক বিষম আতঙ্কে আমার দিনটা কাটছে ঠাকুর। তা আমি বলি, কি রকম আতঙ্ক ইন্দ্রনাথ? মানে গত 5 দিন আগে আমি প্রতিদিনের মতোই খাওয়া দাওয়া শেষ রাতে একটু ঘুরতে চাই। তাই এটা বলতে পারেন আমার একটা অভ্যাস মাত্র,
কিন্তু সেদিন রাতে আমি ছাদ থেকে এই বাড়ির পেছন দিকে পুকুরের পাশে লক্ষ্য করি কি যেন একটা নীলাভ আলো মানে ওটা পুকুরময়কে ছেয়ে ফেলেছে। প্রথমে আমি একটু দেখে ভয় পেয়ে যাই, পরে কোনো মতে নিজেকে সামলে দেখি ছেলের জন্য জোনাকি পোকার মতন গোটা জায়গাটাকে নীলাভ আলোয় ভর্তি করে দিয়েছে ঠাকুর। তা আমি প্রথমে ভাবি হয়তো সেটা জোনাকি হবে, কিন্তু না ঠাকুর। জোনাকি নয়? তাহলে? সেটা বলতে পারবো না, কিন্তু আমি দেখি নীলাভ আলোটা ছেয়ে ফেলেছে গোটা পুকুরকে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই আলোটা যখনই আমাদের বাড়ির জায়গাকে স্পর্শ করছে তখনই একটা সাদা রঙের বলয় গিয়ে ঢেকে ফেলছে সেই গোটা বাড়িটাকে। এটা দেখার পর আমি তো অজ্ঞান হয়ে পড়ি। সকালে ঘুম ভাঙি মায়ের গলার আওয়াজে। তা এরপর সে থেমে আবারও বলে, কিন্তু এখন বলুন ঠাকুর, আমার কি করা উচিত? ভয়তে বাড়ির কাউকে কথা বলতেও পারিনি। কি এখন আপনি ভরসা ঠাকুর। তা আমি প্রথমটা ভাবি যে কি করা যায়। এখানে যে ভালো আবার খারাপ উভয় শক্তি ক্রিয়াশীল সেটা বলে দিতে হয় না। কিন্তু আমি তারপর আদিনাথকে বলি, দেখো আদিনাথ, এভাবে এখান থেকে কিছু বলা সম্ভব নয় ভাই। তোমাদের বাড়িতে না থাকলে কিছু বোঝা যাবে না। তাই বেশ তো ঠাকুর, আপনি এলে তো আমাদের স্বস্তি পাই। তাহলে কবে যাবেন বলুন? কালকেই, কারণ এসব কাজ ফেলে রাখা ভালো নয়। আর এই ফুলটা নিয়ে গিয়ে তোমার সঙ্গে রেখে দাও যতক্ষণ আমি তোমাদের বাড়িতে না পৌঁছাই। এই বলে আমি পকেট থেকে একটি ফুলের টুকরো মায়ের চরণের ফুল তার হাতে সমর্পণ করি। ছেলেটি আনন্দের সঙ্গে চলে গেলেও আমি তো জানি যে তার দেখা সে নীলাভ রশ্মি মোটেই ভালো কিছু জিনিস নয়। তাকে দেয়া কথা অনুযায়ী আমি পরের দিন আদিনাথ সামান্য মুচকি হেসে বলে, আসলে ইনি হলেন আমার প্রপিতামহ ইন্দ্রনারায়ণ সোম। খুব বড় মাপের একজন তান্ত্রিক ছিলেন। এখন তিনি দেহ রেখেছেন। আদিনাথের মুখে তার বিবরণ শুনে আমার শরীর খারাপ হওয়ার কারণটা এবার বুঝতে পারি।
ব্যোমকেশ এবার প্রশ্ন করে, কি বুঝলেন তারানাথ? আসলে এক জায়গায় দুই সিদ্ধ পুরুষ কখনোই একসঙ্গে থাকতে পারে না। বলতে পারেন এটা খানিকটা অস্তিত্বের সংগ্রামের মতন। তা আমি আদিনাথকে সেখান থেকে চলে যেতে বলি, আর আমি ধ্যানমগ্ন হই সেখানেই। এবার দেখলাম তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে গেলেন। আমি বললাম, কি হলো তারানাথ বাবু, আপনি চুপ করে গেলেন যে? তারানাথ সামান্য মুচকি হেসে বললেন, ও কিছু না, এটার ব্যাখ্যা আমি পরে দেব। এরপর নিজের ভাবনাগুলোকে গুছিয়ে নিয়ে তারানাথ আবার বলতে শুরু করলেন, তা রাতে ভর পেট সুস্বাদু খাবার গ্রহণের পর আমি আদিনাথকে বলি, চলো আদিনাথ, একবার পুকুরের দিকটা যাওয়া যাক, যেখানে তুমি নীলাভ আলোটা দেখতে পেয়েছিলে। তাই এটা শোনার পর আদিনাথ তো যেন আকাশ থেকে পড়ে যায়। সে বলে, মানে এ কি বলছেন ঠাকুর মশাই? ওদিকটা এমনি তো আমাদের গ্রামের কেউ যায় না, আবার এত রাত্রিরে শোনা কথা ওই দিকটা নাকি খুব একটা ভালো কিছু নেই ঠাকুর মশাই। তা আমি তাকে বলি, আরে চলোই না, আমি তো আছি, এত ভয় পাওয়ার কিছু নেই। আর তাছাড়া মানে আর কি ঠাকুর মশাই? না, চলো। তাই এই বলে আমরা সেই দিকে রওনা দিই। আদিনাথ যতই সেই দিকে এগোতে থাকে ততই আমার ডান হাতটা শক্ত করে জড়িয়ে ধরতে থাকে। অমাবস্যা রাতের নিশুতি আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোথাও কিচ্ছু নেই। পাশের যে কে আছে সেটা দেখা পর্যন্ত ভারী দুষ্কর হয়ে পড়েছে। তা পুকুরে পাশ দিয়ে যাওয়া কাঁচা মাটির রাস্তা দিয়ে আমরা যখন সেই দিকে পৌঁছাই, দেখি চারিদিকে আম আর কাঁঠালের গাছ। চারিদিকটা এতটাই অন্ধকার যে ভালো করে কিছু আর দেখাই যাচ্ছে না। যতটুকু ওই হ্যারিকেনের আলো পৌঁছায় ঠিক ততটুকুই। কিন্তু কি হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে নিভিয়ে দিয়ে যায় আমাদের হ্যারিকেনের আলো। এখন অন্ধকারে আমরা দুজন পরস্পর দাঁড়িয়ে আছি। তা আমি অবস্থা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে মন্ত্র বলে আমাদের চারপাশে বন্ধন দিয়ে দিই। এদিকে আদিনাথ আমার হাতটা জড়িয়ে ধরে থাকতে থাকে। তারপর বলে, দেখলেন ঠাকুর মশাই, আপনাকে কতবার বারণ করলাম, কিন্তু আপনি শুনলেন না। আর আমি তার হাতটা ছাড়িয়ে বলি, এখানে এই গণ্ডির মধ্যে দাঁড়াও আদিনাথ, যতক্ষণ আমি এসে তোমাকে উঠতে না বলি তুমি এই গণ্ডি ছেড়ে কিন্তু বেরোবে না। এই বলে আমি পুকুরের জলে গিয়ে নেমে পড়ি, আর সেখানে দাঁড়িয়েই মন্ত্র জপ শুরু করে দিই। আমি জানি যে ব্যাপারটা যেটা হতে চলেছে সেটার জন্য আদিনাথ একেবারেই প্রস্তুত নয়। আমি দেখলাম আদিনাথ আমার মুখের দিকে চেয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, আর আমার জপের তাপে লক্ষ্য করলাম পুকুরের জল আস্তে আস্তে গরম হয়ে উঠেছে। কিন্তু কোনো উপায় নেই, এখান থেকে যদি আমি উঠে পড়ি তার দুজনের মৃত্যু অবধারিত। কিন্তু এখানে সমস্যা হলো আদিনাথ, তার ভয়ে শুকিয়ে যাওয়া মুখটা দেখে পরে কষ্ট হতে থাকে। তাই অবশেষে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে নিজের চোখ বুজে ফেলি। ঠিক কতক্ষণ হবে মনে নেই, চোখ যখন খুলি ঠিক কতক্ষণ হবে মনে নেই, হঠাৎ আদিনাথের ডাকে আমার স্তম্ভিত ফিরে পাই। তা প্রথমটা তো কিছুই বুঝতে পারি না, তারপর দেখি গোটা জলের ওপর একটা সাদা চাদর ছড়িয়ে পড়েছে। কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। কোন জায়গায় তারানাথ? প্রশ্ন করল ব্যোমকেশ। হ্যাঁ, আমি দেখি আদিনাথের পেছনে একটা গাঢ় নীলাভ আলোর চাদর ঢেকে ফেলেছে।
আমি জানি যে পুকুরে জলের সাদার আলোর উৎস হলো আমার মন্ত্র শক্তি, কিন্তু ওই নীলাভ আলো যে কোনো শুভ শক্তি নয় সেটার বুঝতে বাকি থাকলো না। কিন্তু সমস্যা হলো আমার শক্তি যথেষ্ট শক্তিশালী হলেও ওই অশুভ শক্তির কাছে সে বেশিক্ষণ টিকতে পারবে কি? তাই এইসব মনে মনে ভাবছি, এমন সময় লক্ষ্য করি আদিনাথের পেছনে সারি সারি গরুর দল দাঁড়িয়ে আছে। কিন্তু এরা এলো কোথা থেকে, আর সে নীলাভ আলোই বা গেল কোথায়? এখন সবচেয়ে বেশি প্রয়োজনীয় হলো আদিনাথকে বাঁচানো। সে যতই সেই গণ্ডির মধ্যে থাকুক না কেন, সেই মন্তপ্রুত গণ্ডি থেকে কিন্তু তাকে বেশিক্ষণ রক্ষা করা যাবে না। তাই আমি চেঁচিয়ে আদিনাথকে জলে ঝাঁপ দিতে বলি, কিন্তু আদিনাথকে দেখি কেমন যেন পাথরের মতন হয়ে গেছে। এদিকে সেই গরুর দল রাগে ফসফসিয়ে এগিয়ে আসতে থাকে আদিনাথের দিকে। অবশেষে আমার চিৎকারের ডাকে সারা স্তম্ভিত খুঁজে পায় আদিনাথ। তারপর সে জলে ঝাঁপ দেয়, কোনো মতে সাঁতরে সে আমার কাছে চলে আসে। এবার যা কিছু করতে হবে আমাকে, কিন্তু এত ভয়ানক গরুর দলকে সামলাবো কেমন করে কিচ্ছু বুঝতে পারছি না। খালি জানি আজ ঈশ্বরই ভরসা। এমনিতেই এক বিশাল সমস্যার মধ্যে আছি আমরা, তার উপর গরুর পাল এগিয়ে আসতে থাকি পুকুরের দিকে। এরা যে কোনো স্বাভাবিক গায়ে বাছুর নয় সেটা বলা লাগে না। আমি মনে মনে জব আরো বাড়াতে লাগলাম। তো কিছুক্ষণ ওদের আটকাতে পারলেও ওদের সংখ্যা দেখি আরো আরো বাড়তে থাকে। কিন্তু এবার তো আমার পক্ষে সামলানো আর সম্ভব হচ্ছে না। বয়সের চাপে শক্তি প্রথমটা বাড়লেও পরে আস্তে আস্তে কমতে থাকে। এখন সত্যি বলি তো, বাঁচার শ্বাস আর নেই। কিন্তু এ কি, হঠাৎ আমাদের চমকে দিয়ে আদিনাথের বাড়ি থেকে বেরিয়ে আসতে থাকে সেই প্রবল এক সাদা রশ্মি, যার সাহায্যে আমার ক্ষমতা প্রায় 4 গুণ বেশি বেড়ে যায়। তার জ্যোতির ছটায় ধ্বংস হয় অশরীরী গরুর পাল। এটা দেখার পরই আদিনাথ অজ্ঞান হয়ে যায়। সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও বাড়ির উদ্দেশ্যে হরিপাল থেকে রওনা দিই। এবার আমি বলি, সে তো বুঝলাম তারানাথ, কিন্তু ব্যাপারটা আসলে ঘটলো কি সেটা তো বুঝলাম না। তারানাথ হো হো করে হেসে উঠে বললেন, এখনো বুঝলে না? হ্যাঁ, তারপর ব্যোমকেশের দিকে
হয় না সেই গরুর পালকে আটকাবার জন্য। আর ওই জন্যই আমার দরকার ব্যোমকেশকে জিজ্ঞাসা করলাম, কি হলো ব্যোমকেশ, তুমি চুপ করে গেলে যে? ব্যোমকেশ এবার নিজের হাঁটা থামিয়ে বলল, দেখো অজিত, তারানাথের সব কথা কি বিশ্বাসযোগ্য তোমার কি মনে হয়? আমি একটু ভেবে বলি, দেখো ভাইয়া, অলৌকিক ঘটনাগুলো বিশ্বাস করাটা সত্যিই বড় কঠিন ব্যাপার আমার কাছে। ব্যোমকেশ এবার মুচকি হেসে বলে, আচ্ছা অজিত, এই অলৌকিক বিষয়টা কি? ওই ধরো না, যেটা কল্পনাতেই সম্ভব। ভুল বললে ভাইয়া, এই পৃথিবীতে অলৌকিক বলে কিচ্ছু নেই। এখানে যেটা ঘটছে সব কিছুই কিন্তু বাস্তব, ঠিক তোমার আর আমার মতন। তবে আমাদের সঠিক জ্ঞানের অভাবে আমরা সেগুলোকে অলৌকিক মনে করি। তাহলে তুমি ভূত প্রেত সবকিছু মানতে বলছো একজন সত্যান্বেষী হয়ে? দেখো, মানতে ক্ষতি কি, তবে কুসংস্কার না হলেই হলো, আর এটাই খেয়াল রাখা উচিত। আর বাকি রইল আমার সত্যান্বেষণের। তাহলে বলতে হয়, তারানাথের কথাতে যে সত্য নেই, বা সেটাই বা কি করে প্রমাণ করা যায় অজিত? আর তার জন্যই তো বললাম জ্ঞানের দরকার। আমি এবার বলি, তবে একটা কথা মানতে হচ্ছে ভাইয়া। কি? তারানাথে গল্প বলার একটা সুন্দর কায়দা আছে কিন্তু। ব্যোমকেশ হেসে বলে, সবকিছুই অভ্যাসের ব্যাপার অজিত। এবার চলো রহস্যে ফেরা যাক। এই বলি ব্যোমকেশ এগিয়ে যায় রাস্তার সামনের দিকে। আমি মনে মনে ভাবতে থাকি, যে সত্যান্বেষী বন্ধুটিকে আমি ভালোবাসতাম, সম্মান করতাম তার সত্যান্বেষণের জন্য, আজ কিন্তু তার মানুষের প্রতি সম্মান দেখে আরও ব্যোমকেশের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। লক্ষ্য করলাম ব্যোমকেশ মটলেনের অন্ধকার গলি থেকে বেরিয়ে রাস্তার আলোর মধ্যে মিলিয়ে গেল।